প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ সম্পর্কে আলোচনা করব। এটাই আমরা পড়ছিলাম। তোমাদের ইতিমধ্যে আমরা 3টে ক্লাস নিয়েছি, আজকে 4র্থ নম্বর ক্লাস। এই ক্লাস শেষে আমরা যা জানতে পারবো তা হচ্ছে চার্জ বা আধান ঘনত্ব কাকে বলে, চার্জ ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্যের যে সম্পর্ক সেটি আমরা জানবো, আর ইলেকট্রন ভোল্ট কি এবং তড়িৎ বলরেখা কি ও তড়িৎ বলরেখার ধর্ম, এগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমাদের গত ক্লাসে একটা বাড়ির কাজ দেওয়া ছিল। দুইটা চার্জ আছে 4 মাইক্রোকুলাম এবং 2 মাইক্রোকুলাম। এটা হচ্ছে মাইনাস এবং প্লাস, দুইটা চার্জ দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার। উক্ত চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তোমরা আশা করি সকলে পেরেছো, আর না পারলেও চেষ্টা করেছো। যারা চেষ্টা করেছো অথচ হয়নি তারা একটু লক্ষ্য করো। আমরা এর সমাধানটা আজকে করে তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। এখানে দেওয়া আছে, আমরা এই ডাটাগুলো এখানে লিখে রাখছি যে চার্জ দ্বয়ের মান Q1 সমান প্লাস 4 মাইক্রোকুলাম। মাইক্রোকুলামকে যদি আমরা কুলাম করি তাহলে কি হবে, 10⁻⁻6 দ্বারা গুণ হবে, অর্থাৎ একের পরে 6টা শূন্য দ্বারা ভাগ যদি করি আমরা, তাহলে আমরা মাইক্রোকুলাম থেকে কুলাম পাবো। এবং Q2 মান হচ্ছে -2 মাইক্রোকুলাম, তাহলে -2 × 10⁻⁻6 কুলাম। দুইটাকে আমরা কুলামে রূপান্তর করে নিলাম। চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা মিটার পাবো। 100 সেন্টিমিটার 1 মিটার, তাই আমরা 100 দিয়ে ভাগ করে আমরা পেলাম 0.2 মিটার। তো 0.2 মিটার আমাদের যেহেতু বলছে মধ্যবিন্দুতে, উক্ত চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য, তাহলে এই টোটাল দূরত্বটা 20 সেন্টিমিটার বা 0.2 মিটার, তাহলে তার অর্ধেক মধ্যবিন্দুতে হবে। এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম মধ্যবিন্দু দূরত্ব r সমান d/2। এই d কে 2 দ্বারা ভাগ করলে আমরা পেলাম 0.1 মিটার। তাহলে এই মধ্যবিন্দু মানে 0.1 মিটার। এই +4 চার্জ এবং -2 চার্জ থেকে 0.1 মিটার দূরত্বে আমাদের এই তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তড়িৎ প্রাবল্যকে আমরা ধরে নিলাম ই। আমরা জানি যে তড়িৎ প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা প্রথমে এই Q1 যেটাকে ধরে নিলাম, চার্জ Q1 4, এই +4 মাইক্রোকুলাম, এই চার্জের জন্য মধ্যবিন্দুতে কত প্রাবল্য হবে সেটা নির্ণয় করব আগে। তাহলে আমরা তড়িৎ প্রাবল্যের যে রাশিমালা আমরা জানি, সেই রাশিমালা থেকে আমরা কি লিখতে পারি, আমরা জানি E সমান 1/4πε0 Q/r²। তাহলে এখানে আমরা প্রথম চার্জ অর্থাৎ Q1 চার্জের জন্য আমরা ধরে নিলাম তড়িৎ প্রাবল্য E1। তাহলে E1 সমান 1/4πε0। 4πε0 হচ্ছে শূন্য স্থানের ভেদনযোগ্যতা বা প্রবেশ্যতা, এবং Q1/r²। দুই ক্ষেত্রেই আর এর মান একই, এই জন্য R1 R2 না ধরলেও চলবে, দুইটাই হচ্ছে আর। তাহলে এই মানটা আমরা বসিয়ে দিই। 1/4πε0 এর মান কত, 9 × 10⁹। আমরা গত ক্লাসে দেখেছি নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার কুলাম। আর Q1 এর মান হচ্ছে এটা 4 × 10⁻⁶, আর আর এর মান 0.1 মিটারের হোল স্কয়ার আমরা দিলাম। তো এই ক্যালকুলেশন করলে আমরা পাবো 3.6 × 10⁶ নিউটন পার কুলাম। এখানে এই এককগুলো কাটাকাটি হয়ে যাওয়ার পরে আমাদের থাকে নিউটন পার কুলাম। তাহলে আমরা এই +4 মাইক্রোকুলাম চার্জের জন্য পেয়েছি। এবার আমরা -2 মাইক্রোকুলাম চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করব। তাহলে Q2 মান কত, -2 × 10⁻⁶ চার্জের জন্য মধ্যবিন্দুতে কত প্রাবল্য হবে সেটা আমরা একই রকম ভাবে নির্ণয় করব। এটাকে ধরে নিলাম আমরা এই প্রাবল্যটাকে E2। E2 সমান 1/4πε0 Q2/r²। এখানে আমাদের এই কেটার দরকার নাই, পরাবৈদ্য ধ্রুবক, এখানে আমরা কোনো মাধ্যম উল্লেখ করা নাই, কাজে কেটা আমাদের লাগবে না, অতিরিক্ত চলে আসছে এই টার্মটা।
এটা ব্যবহার করব না। তাহলে E2 সমান 9 ইন্টু এটা 1/4 পাই এপসিলন নট, এটার মান হচ্ছে 9 ইন্টু 10⁻⁶ নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার কুলম ইন্টু এটার Q2 এর মান এখানে বসিয়ে দিলাম এবং আর এর মান এখানে বসিয়ে দিলাম আমরা। তাহলে এই মানটা আমরা পাবো, যেহেতু এখানে মাইনাস আছে একটা, এই জন্য এই মাইনাসটা প্রথমে চলে আসলো 1.8 ইন্টু 10⁻⁶ নিউটন পার কুলম। তাহলে আমরা E1 এবং E2 অর্থাৎ +4 মাইক্রোকুলম চার্জের জন্য মধ্যবিন্দুতে প্রাবল্য এবং -2 মাইক্রোকুলম চার্জের জন্য মধ্যবিন্দুতে প্রাবল্য, এই দুটো প্রাবল্য আমরা পেলাম। তাহলে এবার আমাদের মোট প্রাবল্য নির্ণয় করতে হবে যে এই বিন্দুতে কত প্রাবল্য হবে। তাহলে নির্ণয় করতে গেলে কি করব, নির্ণয় প্রাবল্য E সমান E1 মাইনাস E2। তাহলে এর মান আমরা কত পাবো, এখানে মাইনাস করা হয়েছে যেহেতু একটার জন্য প্লাস এবং আর একটা মাইনাস। E1 প্লাসে আছে মানে প্রাবল্য এবং E2 হচ্ছে মাইনাস, এই জন্য যোগ করলে এটা মাইনাস চলে আসবে, মাইনাস প্রাবল্য, কারণ E2 এই Q2 জন্য যে চার্জ ঋণাত্মক, এই জন্য এর প্রাবল্যটাও ঋণাত্মক E2, এই জন্য E1 মাইনাস E2। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেই, E1 এর মান ছিল এটা এবং মাইনাস E2 এর মান কিন্তু মাইনাস আছে একটা, এই মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে এই দুইটাকে যোগ করলে আমরা পাবো 5.4 ইন্টু 10⁻⁶ নিউটন পার কুলম। তাহলে এটা হচ্ছে আমাদের এই মধ্যবিন্দুতে নিট প্রাবল্য, এই দুইটা চার্জের জন্য মধ্যবিন্দুতে প্রাবল্য। এবং যদি তোমাদের একটা চার্জ দেওয়া থাকলে এবং নির্দিষ্ট দূরত্ব যদি দেওয়া থাকে, যে দেখো 20 সেন্টিমিটার দূরত্বে, তাহলে তার প্রাবল্য কত, তাহলে এটাকে 8 ধরে আমরা এই একটা চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করব, যে কোনো একটা, এবং যে কোনো একটা দেওয়া থাকলে আমরা সেই মানটা নির্ণয় করব। এরপরে আসি আমরা চার্জ ডেনসিটি, চার্জ ঘনত্ব বা আধান ঘনত্ব। চার্জ ঘনত্ব প্রতি একক ক্ষেত্রফলের উপরস্থ আধানের পরিমাণকে আধান বা চার্জ ঘনত্ব বলে। প্রতি একক ক্ষেত্রফলের উপরস্থ একক ক্ষেত্রফলে কি পরিমাণে আধান থাকে, আমাদের আধান বা চার্জ থাকে, সেটাই হচ্ছে চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি, চার্জ ঘনত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করে থাকি। সিগমা সমান Q/A। কিউ হচ্ছে চার্জ, এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলকে টোটাল চার্জকে যদি ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে আমরা একক ক্ষেত্রফল পাই। তাহলে প্রতি একক ক্ষেত্রফলের উপরে আধানের পরিমাণ কত আমরা বলতে পারি, সিগমা সমান Q/A, একক ক্ষেত্রফলের উপরে চার্জের পরিমাণ। চার্জ ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্যের সম্পর্ক আমরা নির্ণয় করব, যে চার্জ ঘনত্ব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে যে সম্পর্ক। আমরা ধরে নিলাম যে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে একটা গোলকের পৃষ্ঠে কি পরিমাণে চার্জ রয়েছে, এখানে হবে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে আর ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে কিউ পরিমাণে চার্জ রয়েছে, তাহলে পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য হবে। এখানে কয়েকটা রাশি আমাদের দেওয়া হয়নি। কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমে আর ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে কিউ পরিমাণে চার্জ রয়েছে, তাহলে পৃষ্ঠের তড়িৎ প্রাবল্যটা কি হবে, সেটা আমরা লিখতে পারি। তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা থেকে আমরা জানি E সমান 1/4πε0 Q/r²। এখানে যেহেতু কে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, এই জন্য কে ε0 হবে, অর্থাৎ যে কোনো মাধ্যমের ক্ষেত্রে হবে এপসাইলন সমান কে ε0। শূন্যস্থানের তড়িৎ মাধ্যমাঙ্ক অর্থাৎ প্রবেশ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই দুইটার গুণফল। তাহলে আমরা চার্জ ঘনত্ব কি লিখতে পারি, কিউ সমান সিগমা সমান Q/A। এ হচ্ছে কি, একটা আমরা গোলক চিন্তা করেছি, একটা আর ব্যাসার্ধের একটা গোলক, তাহলে আর ব্যাসার্ধের গোলকের ক্ষেত্রফলকে আমরা কত লিখতে পারি, 4πr²। একটা গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আর বৃত্তের ক্ষেত্রফল πr²। আর গোলক অর্থাৎ কি, গোলককে একটি ফুটবলকে আমরা একটা গোলক হিসেবে চিন্তা করতে পারি, তাছাড়া তোমরা গোলক চিনো, সেই গোলকের ক্ষেত্রফল হবে 4πr²। তাহলে এর মান কত হবে, ই সমান এই যে Q/4πr², Q/4πr², এটাকে যদি আমরা এই মানটাকে যদি সিগমা বলি,
তাহলে সিগমা বাই কে এপসাইলন নট এই অংশটা থেকে যায় এখানে, তাহলে ই সমান সিগমা বাই কে এপসাইলন নট। সিগমা বাই কে এপসাইলন নটকে আমরা কি লিখতে পারি, এপসাইলন সমান কে এপসাইলন নট। এটা আমরা জানি যে যে কোনো মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতা, যে কোনো মাধ্যমের বিধনযোগ্যতা বা প্রবেশ্যতা সমান হচ্ছে ওই কোনো একটা মাধ্যমের সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইন্টু শূন্য মাধ্যমের প্রবেশ্যতার গুণফল। তাহলে আমরা কে এপসাইলন নটকে আমরা এপসাইলন হিসাবে লিখতে পারি যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, তাই তো। তাহলে আমরা লিখতে পারি কে এপসাইলন সমান এপসাইলন, তাহলে ই সমান সিগমা বাই এপসাইলন। আর যদি শূন্য স্থানের ক্ষেত্রে বলি তাহলে শূন্য স্থানের ক্ষেত্রে কি হবে, ই সমান সিগমা বাই এপসাইলন নট, শূন্য স্থানের ভেদনযোগ্যতা বা প্রবেশ্যতা। এরপর আমরা ইলেকট্রিক লাইন অফ ফোর্স অর্থাৎ তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কি, তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে। অর্থাৎ কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যদি আমরা একটি ধনাত্মক চার্জ রাখি তাহলে সেটি যে বল লাভ করবে, যদি আধানটি মুক্ত হয় তবে সেটি একটা বল লাভের ফলে স্থির না থেকে কি হবে, একটা নির্দিষ্ট পথে পরিভ্রমণ করবে। ধনাত্মক আধানটি চলার পথই হচ্ছে বলরেখা। বলরেখা আসলে কিন্তু এর কোনো বাস্তব ভিত্তি নাই, অর্থাৎ এটাকে আমরা একটি কল্পনা করে থাকি, এর কোনো বাস্তব অস্তিত্ব নাই, এটা একটা কাল্পনিক। বলরেখা আর তড়িৎ প্রবাহের মধ্যে কিছু সম্পর্ক আছে, আমরা সম্পর্কগুলো আলোচনা করব। তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলো এমন কি হয়, তড়িৎ বলরেখা কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে একটি ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল লব্ধি বলের দিক নির্দেশ করে, অর্থাৎ প্রাবল্য কোন দিকে হবে তার যদি একটা স্পর্শক আঁকি তাহলে সেই দিকটা নির্দেশ করবে, প্রবাহের দিক নির্দেশ করবে। এবং বলরেখার সাথে লম্বভাবে যদি একটি একক ক্ষেত্রফল চিন্তা করি তাহলে অতিক্রান্ত বলরেখার সংখ্যা প্রবাহের সমান হবে, অর্থাৎ প্রবাহের সমান বা সমানুপাতিক হবে। যদি আমরা একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কতগুলো বলরেখা যায় সেই বলরেখার সংখ্যাটা তার হচ্ছে প্রাবল্যের সমানুপাতিক, অর্থাৎ প্রাবল্য বা তীব্রতা যদি একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে বেশি সংখ্যক বলরেখা অতিক্রম করে তাহলে তার প্রাবল্য বা তীব্রতাটা বেশি। আর যদি কম সংখ্যক বলরেখা যায়, অর্থাৎ একক ক্ষেত্রফলের ভিতরে লম্বভাবে স্থাপিত কোনো একক ক্ষেত্রফলের ভিতর থেকে যদি কম সংখ্যক বলরেখা ছেদ করে তাহলে আমরা বলে থাকি তার তীব্রতাটা কম। তাই বলা হয়েছে যে তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান যদি স্থাপন করি তাহলে এটি যে পথে পরিভ্রমণ করবে সেই তাকে বলবো আমরা তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার কিছু ধর্ম আছে, ধর্মগুলো কি কি, এটি ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয় ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়, অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। কিন্তু পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না, কোনো একটা পরিবাহীর ভিতরে বলরেখা থাকে না, বাইরের পৃষ্ঠেই থাকে। এটি একটি খোলা বক্ররেখা, এটা সবসময় বক্ররেখা। কেন বক্ররেখা, কারণ এরা পাশাপাশি দুটি বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে পরস্পরকে যেহেতু পাশাপাশি দুইটা বলরেখা বিকর্ষণ করে তাই এটা একটি বক্ররেখা। দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, অর্থাৎ একটি অপরটির উপর দিয়ে কখনো যায় না। তাই বলা হচ্ছে যে দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, কারণ ছেদ করলে ছেদ বিন্দুতে দুটি স্পর্শক দুটি ভিন্ন দিকে টানা যাবে, অর্থাৎ ছেদ বিন্দুতে প্রাবল্যের দিক দুদিক হবে, কিন্তু দুই দিকে প্রাবল্য হওয়াটা সম্ভব না। এই জন্য দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। আরো আছে বলরেখা ধনাত্মকভাবে আহিত পরিবাহীর পৃষ্ঠে লম্বভাবে বের হয় আর ঋণাত্মক পরিবাহী পৃষ্ঠের সাথে লম্বভাবে প্রবেশ করে, অর্থাৎ ধনাত্মক কোনো পরিবাহীর পৃষ্ঠ থেকে আমরা ধরে নেই যে বলরেখাগুলো ধনাত্মক থেকে যেহেতু ঋণাত্মকে গিয়ে শেষ হয় তাই ধনাত্মক পৃষ্ঠ থেকে বের হয় এবং ঋণাত্মক পৃষ্ঠে লম্বভাবে তার ভিতরে প্রবেশ করে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের তড়িৎ বলরেখার ধর্ম। ইলেকট্রন ভোল্ট,
আমরা এই বিভব, ভোল্ট হচ্ছে বিভবের একক, ভোল্ট। তো এই পরের ক্লাসে তোমাদের এই সম্পর্কে বিস্তারিত বলবো। তো এখন একটু জাস্ট ইলেকট্রন ভোল্ট সম্পর্কে তোমাদের একটু বলি যে ইলেকট্রন ভোল্ট, 1 ভোল্ট বিভব পার্থক্যের একটি বিন্দু থেকে অপর বিন্দুতে একটি ইলেকট্রন আনতে কৃত কাজই 1 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ 1 ভোল্ট যদি বিভব পার্থক্য থাকে তাহলে যে কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে একটি ইলেকট্রনকে আনতে কতটুকু কাজ করতে হবে, সেই কাজটাই হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট হবে কি, একটি ইলেকট্রনের আধান গুণ 1 ভোল্ট, অর্থাৎ একটি ইলেকট্রনের চার্জ, আধান বা চার্জ ইনটু 1 ভোল্ট। তাহলে ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইনটু 10⁻⁻19 কুলম্ব এবং 1 ভোল্ট হচ্ছে 1 ভোল্ট। 1 ভোল্টটাকে আমরা জুল পার কুলম্ব হিসেবেও লিখতে পারি। এখানে লেখা আছে দেখো যে 1.6 ইনটু 10⁻⁻19 কুলম্ব, আর 1 ভোল্ট, ভোল্টটাকে আমরা জুল পার কুলম্ব এককে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমাদের এই যে কুলম্ব আর কুলম্ব চলে গিয়ে শুধুমাত্র জুল থাকে এককটা, তাহলে থাকবে কত, 1.6 ইনটু 10⁻⁻19 জুল। তাহলে এটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট সমান, তাহলে আমরা বলতে পারি যে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইনটু 10⁻⁻19 জুল। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট। তোমাদের একটা বাড়ির কাজ দিব, তোমার বাড়ির কাজটি খাতায় করে তার ছবি তুলে পাঠিয়ে দিবে। বাড়ির কাজটি হচ্ছে +5 কুলম্ব এবং -2 কুলম্ব, দুইটা আহিত গোলাকার পরিবাহী, দুইটা পরিবাহী, এদের ব্যাসার্ধ যথাক্রমে 10 মিলিমিটার এবং 15 মিলিমিটার। দুইটা পরিবাহী, যেটা 5 কুলম্ব সেটি হচ্ছে 10 মিলিমিটার এবং -2 কুলম্ব যে গোলাকার পরিবাহী আহিত, তার ব্যাসার্ধ হচ্ছে 15 মিলিমিটার। বস্তু দুটি পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী সংযোজক সরল রেখার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। এমত অবস্থায় তাদেরকে 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে স্থাপন করা হলো। তাদেরকে স্থাপন করলাম কি, একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক যার মান হচ্ছে 5, তাহলে 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমে তাদেরকে স্থাপন করা হয়েছে। তাহলে প্রথম এবং দ্বিতীয় বস্তুর আধানের ঘনত্বের অনুপাত কত হবে, যে আধান ঘনত্ব বা চার্জ ঘনত্ব আমরা পড়ে আসছি সিগমা, তাহলে এই সিগমার অনুপাত কত হবে প্রথম এবং দ্বিতীয় গোলকে। তাহলে আমরা কি করব যে এই +5 কুলম্ব এবং -2 কুলম্ব এই দুইটার জন্য যে চার্জ ঘনত্ব বা আধান ঘনত্ব সিগমা, সেই দুইটা সিগমা বের করে দুইটার একটা অনুপাত বের করব, এটা হচ্ছে তোমাদের কাজ। আর যেহেতু গোলক রয়েছে, তাহলে গোলকের ক্ষেত্রে কি হবে সেটা তোমরা বের করে তোমরা একটু বই দেখে এটা সমাধান করতে চেষ্টা করবে এবং ছবি তুলে পাঠিয়ে দিবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।